সরোজা, কেন পালাচ্ছ আমার থেকে? আমি তো তোমার স্ত্রী। সরোজা আমাকে একটু সময় দাও। কতটা সময়? আমাদের বিয়ের তো প্রায় 8 মাস হয়ে গেল, আর তুমি আমাকে কখনো ছুঁয়ে পর্যন্ত দেখোনি। এই ফালতু কথাগুলো বলে আমার মাথা খারাপ করে দিও না। ফালতু কথা বলছি? আমি তোমায় ফালতু কথা বলি? আমার কথাটা বোঝার চেষ্টা করো। মা তো সব সময় আমায় বলে যে বাচ্চা কাচ্চা কবে হবে, কবে হবে। কি উত্তর দেবো আমি মাকে? বলো তুমি। যেতে দেবো না আমি তোমায়, ছাড়বো না। না, ওঠো 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 ওঠো, ব্রেকিং নিউজ। ওফো, ওঠো না, আমরা দুজন পিসি পিসি মশাই হতে চলেছি। কি? অবাক করে দিয়েছি না? ব্রেকিং নিউজটা হলো যে বৌদি মাকে শুধু স্বপ্ন দেখাচ্ছে ঠাকুমা হওয়ার, কিন্তু কিন্তু কি? ব্যাপারটা হলো না কৃষ্ণবাসী বাজাবে আর না রাধা নাচবে। দাদা আবার বেরিয়ে গেল বৌদির সব আশায় জল ঢেলে। আরে ও তো নিজের দানা অন্য জায়গায় খায়। যদি রণবীরের আসল রাসলীলা সত্যিটা তোমার বৌদি জানতে পারে না, তাহলে নাচ নয় তাণ্ডব হবে। আমার ছোট বোনের বিয়ে হওয়ার আগে যদি এই তাণ্ডব নৃত্যটা হয়ে যায় না, তাহলে ব্যাপারটা জমে যাবে। এটা তোমার জন্য। কি বলছো? না না, শুধু তোমার জন্য এনেছি আমি। আমার অবস্থা তুমি কি করেছো দেখেছো? কোথাও আমি মুখ পর্যন্ত দেখাতে পারবো না। আস্তে কথা বলো। কেন বিয়ে করেছো আমাকে? কেন আমার জীবনটা এভাবে নরক বানিয়ে দিলে? সরোজা, আমরা আস্তেও কথা বলতে পারি। শান্তি? আমার জীবনের শান্তি শেষ করে নিজের জীবনে শান্তি খুঁজছো? আস্তে কথা বলতে বলছি না, কেউ যদি শুনে ফেলে তাহলে? মুখ কেন বন্ধ করছো? গলা টিপে মেরে ফেললেই তো হয়। দেখো, আমার সম্মান নিয়ে টানাটানি করো না, না হলে তো। কি করবে? মারবে? মারবে তো? মেরে ফেলবে তো? মেরে ফেলো তুমি, মেরে ফেলো। বলছি না, চুপ করতে পারো? কেন এরকম করছো? সরোজা, সরোজা, বসুন বসুন বসুন, আপনি বসুন। এই জলটা খান। বলুন, কি হয়েছে? ওই যে সরোজা, আমার বৌমা। হে ভগবান, এ কি করলি তুই? দেখুন, আপনি নিশ্চিন্ত হয়ে বলুন, কি হয়েছে আপনার বৌমার সাথে? ও মেরে ফেলেছে। কে সে? ভয় পাবেন না,
বলুন কে মেরে ফেলেছে আপনার বৌমাকে? আমার ছেলেই আমার বৌমাকে মেরে ফেলেছে। আজকালকার দিনে মা বাবা তাদের সন্তানদের ছোটখাটো ভুল নিয়ে আলোচনা তাদের আপনজনের কাছেও করতে সংকোচ বোধ করে। এমন অবস্থায় যদি একজন মা তার ছেলেকে হত্যার অপরাধে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে অবাক হওয়া সাধারণ বিষয়। আর এই অবাক করা পরিস্থিতিতে আমরা প্রায়শই আইন ব্যবস্থায় সম্মান করা সেই মানুষটির প্রতিও প্রশ্নচিহ্ন ছুড়ে দিই। কারণ আমাদের মনে হতে থাকে যে আজকের দিনে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে এর পিছনেও নিশ্চয়ই কোনো রহস্য আছে। এই কেসও এমনই একটা দুর্লভ রহস্য হয়ে পুলিশের সামনে এসেছিল। আর সেই রহস্য সমাধানের জন্য পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলো, যেখানে সরোজার প্রাণহীন লাশ পড়েছিল। তার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার ছবি বলে দেয় যে এটা একটা হৃদয় বিদারক ঘটনা ছিল। আর সেই সঙ্গেই ছিল কিছু নির্জীব প্রশ্ন, যেগুলোর উত্তরকে সজীব করে তোলা পুলিশের তদন্তের প্রথম পদক্ষেপ। বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। স্যার। স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল হয়েছিল নাকি? না স্যার, এমন তো কিছু হয়নি। তোমার পরিচয়? আমি রঞ্জনা, রণবীর দাদার ছোট বোন। তোমার সাথে পরে কথা বলবো, আগে তোমার মার সঙ্গে কথা বলে নি। একটু বিস্তারিতভাবে বলবেন হত্যাকারীর অবস্থা, হত্যার কারণ আর পীড়িতের আকুতি। যতটুকু আপনি জানতে পেরেছেন পরিষ্কার করে বলুন। রণবীর আর সরোজার বিয়ের 8 মাস হয়ে গেছে স্যার। ছোটখাটো মন কষাকষি ছাড়া সবই ঠিক ছিল স্যার। ছোটখাটো ঝামেলা যদি হিংসায় বদলে যায়, তাও আবার খুনের মতন, তাহলে সেটা ছোটখাটো হয় না। একটু আপনি চিন্তা করে বলুন, কাল পরশু তরশু কখনো তো এমন কিছু ঘটেছে যেটা আজ হত্যা পর্যন্ত পৌঁছে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আজ সকালেও তো সব ঠিক ছিল। রঞ্জনাকে দেখতে পাত্রপক্ষ এসেছিল আজকে। আর দিদি, রঞ্জনাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনারা আমাদের মান রেখে অনেক বড় উপকার করলেন। আপনাদেরও মান রাখতে হবে, ভালোভাবে। অভিলাষের মা পণ দাবি করেছিল, আর সেই ব্যাপারটা নিয়ে বাড়িতে একটু অশান্তি সৃষ্টি হয়। ছেলে পক্ষের দাবি রাখার জন্য আমাদের জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। খবরদার জমি বিক্রি করার কথা বলেছিস যদি। 5 লাখ নগদ, কার, টিভি, ফ্রিজ কোথা থেকে পাবো আমরা? এতটাও অবস্থা খারাপ হয়নি আমার। গয়নাগাটি বিক্রি করে রঞ্জনাকে বিয়ে দিয়ে দেবো। পূর্বপুরুষদের জমি বিক্রি করব না। মা, পণ দেওয়া বা নেওয়া দুটোই অপরাধ। আর আমি বুঝতে পারছি না কেন আমরা ওদেরকে না করে দিচ্ছি না, আর আমাদের রঞ্জনার জন্য অন্য কোনো ভালো ছেলে পেয়ে যাব। সবাই তো আমার মায়ের মতো নয়, তাই না, যে কোনো পণ ছাড়াই বিয়ের জন্য রাজি হয়ে যাবে। রঞ্জনা, তুই আমাকে বড় করে বৌদিকে ছোট প্রতিপন্ন করার চেষ্টা করিস না। আরে মা, অভিলাষ ওর মাথাটা খেয়ে নিয়েছে। ও শুধু ওকেই বিয়ে করতে চায়, তাই এই বুলিয়ে ওড়াচ্ছে। হ্যাঁ দিদি, আর তাছাড়াও আমাদের জামাইবাবুর থেকে অনেক গুণে ভালো আমার অভিলাষ। রঞ্জনা, মুখ সামলে কথা বল। 1 মিনিট দিদি, আমাকে নিজের মতো ভাবার কোনো কারণ নেই তোর। আর তাছাড়াও আমি যখন এই বাড়ি থেকে বিদায় হব, তখন মাথায় এটা রাখবো না যে কালকে আমার বরকে নিয়ে ঘর জামাই করে রাখবো। আর একটা কথা, আমি সবাইকে একটা কথা বলতে পারি যে জামাইবাবুকেও তো আমরা অনেক কিছু দিয়েছিলাম, তাই না? 3 লাখ টাকা, টিভি, ফ্রিজ। তাহলে আমাকে তোমরা কিচ্ছু দেবে না এখান থেকে যাবার সময়? মা, তুমি শুনলে তো, গয়না জমি বিক্রি না করলে সমস্যার সমাধান হবে না। আর এমনিতেও ওইসব জিনিস আমাদের এমন কি জমিদার বানিয়েছে। বিক্রি করো সেগুলো, আর যারা যা কিছু চায় দিয়ে পাপ বিদায় করো। প্রাণ গেলেও এই জমি বিক্রি করব না রণবীর। এক কাজ কর, আমাকে বিষ খাইয়ে মেরে ফেল, তারপর যার যা খুশি করিস। মা, খাবারটা।
আমার কথা এভাবে না শুনে আমার উপর তুমি রাগ করে থাকতেই পারো, কিন্তু খাবারটা না খেয়ে থেকো না। আমি কোনোদিন কাউকে অপমান করতে চাই না বৌমা, কিন্তু এ বাড়িতে আমার চিন্তাধারার অপমান সব সময় করা হয়। তুমি এই কথাটা জানো মা, খিদে পেটে থাকলে মাথায় উল্টোপাল্টা চিন্তা আসে, আর পেট ভরা থাকলে ভালো চিন্তা আসে। তুই না আমার বৌমা। কানটা তো ছেড়ে দাও আমার, যদি কেউ দেখে নেয় তাহলে ভাববে কি অত্যাচারী শাশুড়িটা। এই না মা। ব্যাস, সভ্যতার সংস্কার তো তোর মধ্যে ছিলই, চালাকও কিন্তু খুব। ঝট করে আমার রাগ কমিয়ে দিলি। ব্যাস, তোর কোলে একটা কেউ এলে আমার শান্তি। মা ছেলে মেয়ের ঝগড়ার সাথে স্বামী স্ত্রীর ঝগড়া কি সম্পর্ক? আচ্ছা, এমন তো হয়নি পরিবারের ঝগড়াটা রণবীরের মাথা খারাপ করে দিয়েছিল, আর সেখানে স্বামী স্ত্রীর ঝগড়াটা আগুনে ঘি ঢালার কাজ করলো? আমি তো সরোজাকে কোনোদিনই উঁচু গলায় কথা বলতে শুনিনি স্যার। খুব সহ্য শক্তি ছিল ওর। আজ হঠাৎ কি যে হলো, ওর রণবীরকে এত কথা শোনাচ্ছিল। সরোজা রণবীরকে কি বলছিল? কেন বিয়ে করেছো আমায়? কেন আমার জীবনটা নরক করে ছাড়লে? দেখো, আমার সম্মান নিয়ে টানাটানি করবে না কিন্তু, না হলে তা তো কি করবে? হ্যাঁ, মারবে? মেরে ফেলবে আমায়? তো মেরে ফেলো আমায়, মেরে ফেলো, মেরে ফেলো। সরোজা, সরোজা, আমি যদি পারতাম তাহলে তক্ষুনি আমার ছেলেকে মেরে ফেলতাম, কিন্তু একজন স্বামী জ্ঞান বুদ্ধি হারিয়ে স্ত্রীকে মেরে ফেলতে পারে, কিন্তু একজন মা? কি করেছিস? কি করেছিস এটা তুই? কেন করলি? এই দিনটার জন্য জন্ম দিয়েছে তোকে, এই কি করলি তুই রণবীর? চল, এক্ষুনি চল, এক্ষুনি চল পুলিশের কাছে। না মা, আমি পুলিশের কাছে যাব না, আমার সম্মান চলে যাবে। কি সম্মান বাকি আছে তোর? চল, চল পুলিশের কাছে, চল। না মা, আমি পুলিশের কাছে যাব না। রণবীর দাঁড়া, রণবীর, রণবীর দাঁড়া, রণবীর। আর ও পালিয়ে গেল, নিজের স্ত্রীকে শরীরে আর নিজের মাকে জীবিত অবস্থায় মেরে ফেলে। তিওয়ারি, এই বাড়ির সমস্ত সদস্যের ফিঙ্গারপ্রিন্টস নাও। জুতো, স্যান্ডেল সবকিছুর চিহ্ন চাই আমার। স্যার, সরোজা আর রণবীরের ব্যাপারে আপনি যা কিছু জানেন আমাদের কাছে বলুন। স্যার, আমি যে জানি তা পরিষ্কার বলছি। ও রণবীরের না অন্য একটা মহিলার সাথে সম্পর্ক ছিল, আর আমার মনে হয় সরোজা এই ব্যাপারটা জানতে পেরে গেছিল বলে এগুলো হলো। কে এই অন্য মহিলা? সেটা বলতে পারবো না মহিলাকে, শুধু এক দুবার ওর ছায়া রণবীর দাদার সাথে দেখেছিলাম। ছায়া মানে আপনি কি বলতে চান? ওই লোকে যখন দূরে থাকে আর অন্ধকারে থাকে তখন মানে ও রাত্রে আসতো রণবীরের সঙ্গে দেখা করতে? এরকম সম্পর্ক তো লুকিয়ে চুরিয়েই হবে, তাই না? সে কথা আপনি মাকে বলেছেন কখনো? না না, বরং আমি তো ভেবেছিলাম যে রণবীর দাদার সাথে কথা বলবো যাতে বৌদিকে এভাবে না ঠকায়, কিন্তু ও তো তার আগেই বৌদিকে। না, দাদা বৌদির প্রাণ কিছুতেই নিতে পারে না। খুন না করলে পালিয়ে গেল কেন? স্যার, হতে পারে ও মায়ের এই ভুল ধারণার শিকার হয়েছে। তোমার মাই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার আওয়াজ শুনেছে। স্যার, আমার মনে হয় ওদের দুজনের ঝগড়ার সুযোগ অন্য কেউ নিয়েছে আর বৌদিকে মেরে দিয়েছে, আর মা ভাবছে যে দাদাই বৌদিকে মেরে ফেলেছে। এ দ্বিতীয় ব্যক্তি কে হতে পারে? হতে পারে জামাইবাবু। তোমার জামাইবাবুর সাথে কোনো শত্রুতা আছে নাকি এমনি? স্যার, ও একদম ভালো মানুষ নয়। ঘর জামাই হয়ে থাকার ওর একমাত্র কারণ হলো মায়ের সমস্ত সম্পত্তি দখল করে নেওয়া। ও তো চায় যে দাদার যাতে ফাঁসি হয়ে যায় আর সমস্ত সম্পত্তির মালিক ও একা হয়ে যায়। তোমার বড় দিদি মানসী, সেও কি এভাবেই দেখেন? স্যার, ও ওর থেকেও বেশি লোভী। আর তাছাড়াও জামাইবাবু যাই করে সবটাই দিদির কথাতেই করে। এরা দুজন মিলে বাড়িতে চোর হয়ে বসে আছে। এই তো কিছুদিন আগে দিদি বৌদির গয়না পর্যন্ত চুরি করেছিল। মা, আমি সত্যি বলছি, সরোজার গয়না আমি চুরি করিনি। মা, আমিও মিথ্যে কথা বলছি না। দিদি আমার রুমে গিয়েছিল। আরে রুমে গিয়েছিলাম মানেই কি চুরি আমি করেছি নাকি? অন্য কেউ চুরি করেছে হয়তো। ঠিক আছে, তো তোমার রুমটা ভালো করে দেখতে দাও যাতে সন্দেহ দূর হয়ে যায়। কি হচ্ছেটা কি এই সমস্ত? কালকের বিয়ে হয়ে আসা বৌমা বাড়ির মেয়ের নামে অভিযোগ করছে, আর আপনারা সবাই দাঁড়িয়ে শুনছেন।
তল্লাশির কথা শুনে জামাইবাবু এমন চিৎকার চেঁচামেচি শুরু করলো যে মা তল্লাশি নেওয়ার ব্যাপারটা ছেড়েই দিল। আর তারপর ঠিক পরের দিন জামাইবাবু নিজের ব্যাংক অ্যাকাউন্টে 1,00,000 টাকা জমা করে দিয়ে আসে। ও তো নিজে কিছু কাজকর্ম করতো না, তাহলে এতগুলো টাকাও জমা করার জন্য কোত্থেকে পেল? আর তোমার মনে হয় এই টাকা তোমার বৌদির গয়না বিক্রি করেই এসেছে? হ্যাঁ স্যার। সরোজার শাশুড়ি বললেন ছেলে আর বৌমার সাথে ঝগড়া হয়েছে, ছোটখাটো ঝামেলা, একে অপরকে দোষারোপ। আর দেখতে দেখতে এই ঝগড়াটা হিংসায় বদলে গেল, আর স্বামী হেসুয়া উঠিয়ে নিল আর স্ত্রীর উপর চালিয়ে দিল। কিন্তু লেগে গেল ওর পিঠে। ঝগড়া করার সময় ওরা সামনাসামনি ছিল, আর মার কথা অনুযায়ী সরোজা নিজেই চিৎকার করছিল। সরোজা, তাও সেই আঘাতটা সরোজার পিঠে হলো। তার মানে স্যার আপনি এটাই বলতে চাইছেন যে সরোজার হত্যা ওর স্বামী রণবীর করেনি? সরোজা ছাড়া তার শ্বশুর বাড়িতে আরো 5 জন আছে, কিন্তু তার মার কথা অনুযায়ী সরোজার স্বামী রণবীরই মেরেছে। আমার ছেলেই আমার বৌমাকে মেরে ফেলেছে। কিন্তু সে তার ছেলে রণবীরকে সরোজাকে মারতে দেখেনি। সরোজা, রণবীরের জামাইবাবু বিবেক আর বড় বোন মানসীর বক্তব্য অনুযায়ী স্যার আমরা যখন বাইরে এলাম না তখন রণবীর সেখানে ছিল না। সরোজার লাশ আর মা ছিল ওখানে, আর মা রণবীর রণবীর বলে চেঁচাচ্ছিল। বিবেক আর মানসী এটাই ভেবে নিল যে রণবীরই সরোজাকে মেরে পালিয়েছে, কিন্তু তার ছোট বোন রঞ্জনা এটা মানতে পারল না। না, দাদা কিছুতেই বৌদির প্রাণ নিতে পারে না। রঞ্জনা তার দিদি মানসী আর জামাইবাবু বিবেককেই সন্দেহ করলো। স্যার আপনি বলতে কি চাইছেন? আমি সরোজার শাশুড়ি, ননদ আর জামাই এই 3 জনের মনোবিজ্ঞান বোঝার চেষ্টা করছি, কিন্তু একটা বিষয় খটকা লাগছে, যে একজন মা তার ছেলেকে ফাঁসিতে কেন চড়াতে চাইছে? সরোজার শ্বশুর বাড়ির কাউকেই ধোয়া তুলসী পাতা মনে হচ্ছে না, শুধুমাত্র তার শাশুড়ি এত মহানতা দেখানোর কারণ কি? আর স্যার সরোজার স্বামী রণবীর, ওকে কি পালাতে দেওয়া হয়েছে না ও নিজেই পালিয়ে গেছে? আমি এসে গেছি। পরিচয় হয়নি। স্যার আপনার কি মনে হয় রণবীরের কি অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, নাকি বিবেক আর মানুষ এটা ইচ্ছে করে বানাচ্ছে? সরোজার শ্বশুর বাড়ির সবাই খুব তেড়া, কে সত্যি বলছে কে মিথ্যে সেটা বোঝার জন্য জমি বিক্রির মামলাটা আগে বুঝতে হবে। একটা কাজ করো, রণবীরের ব্যাংক অ্যাকাউন্ট, লেনদেন, ধার দেনা সবকিছু ডিটেল বার করো, আর ওর জামাইবাবুরও। ওকে স্যার। আর সোনার দোকানেও খোঁজ খবর নাও, যে সত্যিই মানসী আর বিবেক সরোজার গয়না নিয়ে বিক্রি করে দেয়নি তো। স্যার সরোজার হত্যার এই রহস্য এখন পারিবারিক সম্পর্কের রহস্য প্রকাশ্যে আনছিল। প্রশ্নের পর প্রশ্নে জড়িয়ে যাচ্ছিল, আর কাছের সম্পর্ক অনেক দূরের মনে হচ্ছিল। সরোজাকে সুবিচার দেওয়ার জন্য নিজের ছেলেকে শুলে চড়িয়ে দেওয়া একজন মায়ের আত্মত্যাগ সত্যি কি তার মহান হওয়ার পরিচয় দিচ্ছিল, নাকি আসল ঘটনার সঙ্গে এখনো অবধি তার নিজেরই পরিচয় হয়নি? অপরাধের উদ্দেশ্য, অপরাধীর মনের ইচ্ছা, পীড়িতের যন্ত্রণা আর হত্যার বৃত্তান্ত বোঝার জন্য এখন পুলিশের সরোজার স্বামী রণবীরকে প্রয়োজন ছিল। শুনুন। হ্যাঁ বলুন। এই ছবিগুলো দেখে বলুন যে এদের মধ্যে এখানে কেউ এসেছিল? হ্যাঁ, ইনি এসেছিলেন এখানে। স্যার এই গয়নাগুলো রণবীরের বড় বোন মানুষে একটা সোনার দোকানে বেচেছিল, সেটা সরোজার মৃত্যুর আগের দিন সকালে। তার মানে রঞ্জনা ঠিকই বলেছিল, মানসী আর বিবেক বাড়ির মধ্যে থাকা চোর ছিল। স্যার, সরোজার পোস্টমর্টম রিপোর্ট হেসুয়া দিয়ে ওকে মারা হয়েছে, কিন্তু হেসুয়ার মধ্যে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। তার মানে সরোজার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, বরং এটা পরিকল্পনা মাফিক মার্ডার। কিছু খোঁজ পেলে যে পায়ের ছাপটা কার ছিল, যেটা সরোজার বডির পাশে পাওয়া গিয়েছিল? শোনো মা, যাই বলবো না কেন তুমি ভেতরে যেও না, হ্যাঁ? তুমি বলো, আমি কিন্তু চুপচাপ থাকবো। দেখুন মা, অভিলাষের মা জিজ্ঞাসা করছিলেন যে যদি আপনি ওনার কথায় রাজি থাকেন তো রঞ্জনা আর অভিলাষের বিয়ের তারিখটা ঠিক করে দিই। ঠিক আছে, আমরা খবর পাঠিয়ে দেবো। নমস্কার। নমস্কার মা, আসলাম। নমস্কার। মা, আমি ভাবছিলাম ছোট একটা ব্যবসা শুরু করি। খুব ভালো, শুরু করে দাও।
কিন্তু মা, তুমি তো এটা ভালো করেই জানো আজকাল টাকা পয়সা ছাড়া কিছুই হয় না। তাই আমরা ভাবছিলাম যে তুমি রঞ্জনার বিয়ের জন্য যে জমি বিক্রি করবে সেখান থেকে কিছু টাকা আমাদের। না পূর্বপুরুষের জমি বেচবো আর না পণ দেব। সরোজারও সেটাই মত ছিল। ওর আত্মার শান্তির জন্য ওর কথার এইটুকু মান তো রাখতে পারি। অ্যারেস্ট করে নাও এই স্বামী স্ত্রীকে। কিন্তু স্যার, আমরা কি করেছি? চুরির প্রমাণ আমরা পেয়ে গেছি, আর সরোজাকে খুন করার ছকটা আমরা বলিয়ে নেব। স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা কেন সরোজাকে খুন করতে যাব? তো জুতো ছাপ পাওয়া গেছে সরোজার ডেড বডির পাশে। অ্যারেস্ট করো একে। স্যার কিন্তু চলো চলো কথাটা তো শুনুন স্যার, আমরা স্বীকার করছি যে আমরা সরোজার গয়না চুরি করেছিলাম, কিন্তু ও সরোজাকে খুন করেনি স্যার। আমি তো সেদিন রাতে বাইরে যাইনি, সত্যি বলছি, মায়ের দিব্যি। তাহলে তো জুতো পরে কোনো ভূত এসে মেরে গেছে সরোজাকে। স্যার আমার কথা বিশ্বাস করুন, যখন আমি সরোজার ঘরে গয়না চুরি করতে গিয়েছিলাম ও ঘুমোচ্ছিল। হ্যাঁ স্যার। স্যার আমার মনে হয় ওই যে ছায়া রণবীর দাদার সঙ্গে দেখা করতে আসে সে নিশ্চয়ই ভূত ছিল। এখানে বেশি চালাকি করার চেষ্টা করো না। রণবীরের সাথে অন্য কোনো মেয়ের সম্পর্ক, সেটা তোমাদের দুজনের বানানো, যেটাতে আমাদের বিভ্রান্ত করে তোমরা বাঁচতে চেয়েছিলে। আমাদের বিশ্বাস করুন স্যার, আমরা সত্যি বলছি। সেই রাতেও রণবীর দাদার সাথে ওই ছায়া দেখা করতে এসেছিল, আর ওর পিছনে সরোজাও গিয়েছিল। সেই সুযোগ নিয়েই তো ওর ঘরে আমরা ঢুকে পড়েছিলাম। আপনিই বলুন এছাড়া আর চুরিটা আমরা কি করে করতাম? স্যার আমার মনে হয় না যে রণবীর দাদার অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল। আমার মনে হচ্ছে ওরা নিশ্চয়ই আপনাকে কিছু মিথ্যে বলছে। কোথাও আবার তুমি আমাদের কিছু লুকাচ্ছ না তো? না স্যার, আমি আপনার কাছে কিছু লুকাচ্ছি না। ঠিক আছে, তুমি যেতে পারো। স্যার আপনার কি মনে হয় যে ওই ছায়াটা সত্যি বিবেকার মানুষের তৈরি করা কোনো গল্প, নাকি এর পেছনে কোনো রহস্য আছে? এই রহস্য তখনই খোঁজ পাওয়া যাবে যখন রণবীরকে আমরা খুঁজে পাবো। কে? রণবীর? রণবীর দাঁড়া! রণবীর দাঁড়া! রণবীর! রণবীর! মা, কি হলো? ও, ওই রণবীর এসেছিল এখানে। রণবীর দাদা? বিবেক আর মানসীর গ্রেফতারের পর সরোজার শাশুড়ির এটা বলা যে রণবীর বাড়িতে এসে জমির কাগজ চুরি করে নিয়ে গেছে, এটা পুলিশের মনে অনেকগুলো প্রশ্ন দাঁড় করিয়েছিল। রণবীরের যদি জমির কাগজ চুরি করার হতো তাহলে সে সরোজাকে হত্যা করার আগে কেন করেনি? হত্যা করে পালিয়ে যাওয়া অপরাধী চুরি করার জন্য বাড়ি কেন ফিরে এলো? সরোজার হত্যার রহস্য সমাধানে লেগে থাকা পুলিশ এখন তাঁর শ্বশুরবাড়ির পূর্বপুরুষের জমির কাগজ চুরি হওয়ার কারণ জানার চেষ্টা করছিল। আসুন স্যার, কালকে রণবীর লুকিয়ে চুরিয়ে বাড়িতে এসেছিল। ও আমাদের পূর্বপুরুষের জমির কাগজ চুরি করে নিয়ে গেছে। ও জমি বিক্রি করে দেবে স্যার। আপনি এই জমিটা ওর নামে করে দিয়েছিলেন? হ্যাঁ। রণবীর কাল রাতে এখানে এসেছিল, তাহলে তার সূচনা আপনারা আমাকে কাল রাতে দিলেন না কেন? আপনি তো ওকে গ্রেপ্তার করাতে চান। আসলে স্যার কালকে রাতে মনে হয়েছিল আমার মনের ভুল, কিন্তু সকালে উঠে যখন জমির কাগজপত্র পেলাম না তখন বুঝলাম যে রণবীরই চুরি করেছে। আমার মনে হয় রণবীরের মা রণবীরকে নিজেই ডেকে এই কাগজটা সরিয়ে দিয়েছে। রণবীরের মার উপর নজর রাখো, আর রণবীরের সমস্ত কল ডিটেলস চেক করো। হতে পারে সে জমিটাকে বিক্রি করার চেষ্টা করছে। স্যার আমরা রণবীরের কল রেকর্ড চেক করেছি আর কিছু লোকের সঙ্গে কথাও বলেছি। জানতে পেরেছি রণবীর অনেকের কাছ থেকে ধার নিয়েছিল। হতে পারে রণবীর এই পাওনাদারদের সাথেই জমি নিয়ে চুক্তি করেছে। সবার ফোন সার্ভেলেন্সে দিয়ে দাও, রণবীর এদের সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। স্যার আমি তোমার সাথে অভিলাষের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি জানি রে মা, তুই অভিলাষকে পছন্দ করিস, কিন্তু মা, অভিলাষ পণের বিরুদ্ধে। আমি দেখা করেছিলাম ওর সাথে। ও বলল যে ওর বাবা মায়ের বিরুদ্ধে যেতেও রাজি আছে। কিন্তু মা তো মা, আমি বলছি না, আমাদের সাথে থাকার জন্য ও নিজের বাবা মাকেও ছেড়ে দেবে। শুধু ও বলেছে যে আমি যাতে ওর সাথে মন্দিরে গিয়ে বিয়ে করে নি। যদি তুই এতেই খুশি হোস তাহলে আমি মানা করব না। আমি নিজে তোদের দুজনের বিয়ে দিয়ে দেবো। ভগবান, এই খুশিতে গোটা পরিবার যদি সঙ্গে থাকতো
কিন্তু সব বিচ্ছিন্ন হয়ে গেল। স্যার আজ সকালে মন্দার নামের এক শেখরাকে রণবীর ফোন করেছিল। ওকে আজ সন্ধ্যায় চন্দলি বাজারে দেখা করতে বলেছে। হ্যাঁ স্যার, রণবীরের আসার কথা ছিল আমার সঙ্গে দেখা করতে, কিন্তু স্যার আমার সত্যিই জানা ছিল না যে ও নিজের স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে। কি বলছিল? স্যার বেশ কিছুদিন ধরে ওর জমি বিক্রি করার কথা বলছিল। আমি ওকে অ্যাডভান্স দেবো ভেবেছিলাম, কিন্তু ওর সঙ্গে আমার দেখা হয়নি। আর আজ সকালে হঠাৎই ওর ফোন এলো। কবে থেকে চেনো ওকে? ছোটবেলা থেকে স্যার। ওর কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল? অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল। শহরের একটা রেড লাইট এরিয়ায় যেত, আর ওখানকারই একটা মেয়ের সঙ্গে ও সম্পর্কে জড়িয়ে পড়ে। কি নাম ছিল ওর? স্যার দিব্যা। ওই জায়গার অ্যাড্রেসটা দাও। স্যার ও এখন ওখানে থাকে না, 6 মাস আগেই কাজ ছেড়ে ওখান থেকে চলে গেছে। দেখ মা, আমি বলতে চাইছিলাম যে বিয়ের পর তুই আর অভিলাষ এখানেই থেকে জানা। মা, আমিও তো সেটাই চাই যে তোমাকে যাতে কখনো একা না ফেলি, কিন্তু তুমি তো জানো যে অভিলাষ পণের একদম বিরুদ্ধে। তাহলে ওকে ঘর জামাই হয়ে থাকার কথা আমি কিভাবে বলি? যে মেয়েটির ব্যাপারে রণবীরের বোন আমাদের কাছে বলেছিল, হতে পারে এটাই সেই মেয়েটা। আর রণবীর এখন তার সাথেই আছে। স্যার, একটা এনজিওর সাহায্যে ওই মেয়েটার খোঁজ পাওয়া গেছে। ও 6 মাস আগেই ওই প্রস্টিটিউশনটা ছেড়ে দেয়, তারপরে ও গিরিনা বস্তিতেই থাকে। রণবীর কোথায়? খুব সুন্দর দেখাচ্ছে তোকে। হ্যাঁ মা, কিন্তু দাদা যদি আজ এখানে থাকতো তাহলে। নাম নিস না ওর। ও আমার বৌমাকে খুন করেছে। রণবীর খুন করেনি সরোজাকে, তার শাশুড়ি খুন করেছে তার বৌমাকে। নিয়ে চলো মাকে। এক মিনিট স্যার, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কেননা মা কেন মারতে যাবে? থানায় নিয়ে চলো মাকে। মা, তুই ভয় পাস না রঞ্জনা। পুলিশের লোকেরা যা খুশি ভাবুক, কিন্তু ঈশ্বর জানেন আমি সরোজার সাথে কোনোদিন উঁচু গলায় কথাও বলিনি। সেখানে মেরে ফেলবো? মা, এবার আমি কি করব বুঝতে পারছি না। তুই ভয় পাস না, তুই যা অভিলাষকে বিয়ে কর। আমার জন্য চিন্তা করিস না মা, সত্যের জয় হতেই হবে। মা, সত্যের জয় হতেই হবে। তোমার মিথ্যে ছাই হয়ে গেছে। এখন বলো, কেন তুমি তোমার বৌমা সরোজাকে মেরেছো? আপনি যা বলতে চাইছেন সেখানে আমার সত্যির কোনো সম্পর্ক নেই। তুমি তোমার বৌমা সরোজাকে এই জন্য মেরে ফেলেছো কেননা তোমার বৌমা জেনে ফেলেছিল তোমার ছেলে রণবীর HIV পজিটিভ। আর সে সেই সত্যিটা সমাজের কাছে প্রকাশ করে তোমাদের বংশের সম্মান না নষ্ট করে দেয়, এই জন্য তুমি সরোজাকে মেরে ফেলেছো। রণবীর HIV? রণবীর কোথায়? রণবীর আমার সাথে বিয়ের আগে দেখা করত। আমি জানতে পারলাম যে আমি HIV পজিটিভ। রণবীরকে বললাম যাতে ও নিজের চেক আপটা করে নেয়। রণবীর খুব ভয় পেয়ে গিয়েছিল এই ব্যাপারে। আমি ওকে সাহস দিয়ে নিজের ডাক্তারের কাছে নিয়ে যাই। রণবীরও আমারই মতন HIV পজিটিভ। শুধু তোমার জন্য আমার HIV পজিটিভ হয়েছে। 1 সপ্তাহ পরে আমার বিয়ে। বুঝতেই পারছি না আমি এবার কি করব। এবার তুমি বলো আমি কি করতে পারি। রণবীর, তুমি এই বিয়েটা করো না। যদি তুমি এই বিয়েটা করো তাহলে তোমার বউও ঠিক এমনভাবে বলবে যেমনভাবে আজ তুমি আমায় বলছো। কিন্তু রণবীর এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বাড়িতে সাহস পেল না, আরও বিয়েটা করে নিল। কিন্তু হ্যাঁ, একটা ব্যাপার ভালো হয়েছে যে ও স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়েনি। মানে বিয়ের পরেও তোমার সাথে ওর সম্পর্ক ছিল? না স্যার, একদম না। আমরা ফোনে কথা বলতাম। ও চাইতো যে আমরা দেখা করি, কিন্তু স্যার আমি চাইতাম না যে আমার জন্য আবার কোনো মুশকিলে পড়ে যাক। ওই মেয়েটির কথা সত্যতা যাচাইয়ের জন্য আমরা ডাক্তারের সঙ্গে দেখা করি।
যার কাছে রণবীর চিকিৎসা করাচ্ছিল। আর সেখান থেকে এটাই জানতে পেরেছি যে সরোজার মৃত্যুর পরেও তুমি রণবীরের সঙ্গে দেখা করেছো। আগে হ্যাঁ, রণবীরের ট্রিটমেন্ট আমিই করছি। ও প্রায়ই এখানে আসে। এই তো কালকেই ও ফোন করেছিল, ওর শরীরটা খারাপ, তাই আমি ওকে আমার চেম্বারে আসতে বললাম। আপনার কোন নাম্বারের থেকে ফোনটা এসেছিল? আপনি আমাকে সেই নাম্বারটা দেবেন? হ্যাঁ নিশ্চয়ই স্যার। এই যে নিন। ওই নাম্বারটা তোমারই ছিল। আমরা মিথ্যা কথা বলছি না, বরং তোমায় আসল সত্যির আয়নাটা দেখাচ্ছি। তুমি জানতে যে তোমার ছেলে রণবীর HIV পজিটিভ, তারপরেও তুমি সরোজার সাথে ওর বিয়ে দিয়ে দিলে। যখন সরোজা তোমার ছেলের আসল ব্যাপারটা জানতে পারলো, তখন তুমি সরোজাকে খুন করে ফেললে, আর তার হত্যার দায় নিজের ছেলের উপর এই জন্য চাপিয়ে দিলে কেননা তুমি জানতে যে রণবীর বেশি দিন বাঁচবে না। নিজের জমির কাগজ তুমি নিজেই রণবীরকে বিক্রি করতে দিয়েছো। নিজেকে মহান প্রমাণ করার জন্য নিজের ছেলেকেই ধরিয়ে দেওয়ার নাটক তুমি করেছো। কিন্তু আসল সত্যিটা হলো এই যে তুমি এতটাই নিচু মনের যে HIV পজিটিভ হওয়াটাকে তুমি হত্যার থেকেও অপরাধ বেশি মনে করো। এখন বলো, কোথায় লুকিয়েছো রণবীরকে? অভ্যমহং সম্প্রদাদে দুর্বা পুষ্পং ফলঞ্চৈব বস্ত্রং তম্বুলমেব চ এভিকন্যা রক্ষণং পোষণং কুরু মম ব্রতেতে হৃদয়ং দধামি মম। এবার আপনারা দুজনে মিলে উঠে দাঁড়ান। এক মিনিট রঞ্জনা, তোমার দাদাও তোমার বিয়েতে উপস্থিত থাকতে চায়। এখন বলো, রণবীরকে কোথায় লুকিয়েছো? আমি জানি না আমি। স্যার, আমরা জানতে পেরেছি রণবীর এই মুহূর্তে কোথায়। যেখানে রণবীর থাকতো আমরা জানতে পেরেছি অভিলাষ সেই জায়গাটা জোগাড় করে দিয়েছে, আর সেখানে তোমরা দুইজন এর সাথে দেখা করতে যেতে। এখন এই বিয়ের গাঁট ছড়াটা ছাড়ো আর হাত করাটা পড়ে নাও। অ্যারেস্ট করে নাও এদের। স্যার, আমি শুধু তো আমার দাদাকে সাহায্য করছিলাম। সাহায্য তো করবেই, কেননা সে জানতো তার স্ত্রীকে তুই মেরেছিস, আর ফেসে গেছে বেচারা ও। না স্যার, আমি বৌদিকে মারিনি। দাদা মিথ্যে কথা বলছে। তোর মিথ্যেটা ধরা পড়ে গেছে। নিজেকে বাঁচানোর জন্য মাকে ফাঁসিয়ে দিচ্ছিলিস। আমি মারিনি সরোজাকে, রণবীরকেও কোথাও লুকোয়নি আমি। তাহলে তোমার ফোন থেকে 25শে নভেম্বর রণবীরকে কে ফোন করেছিল? সেই দিন যখন মায়ের সাথে শপিং এর জন্য গিয়েছিলিস, তখন তুই নিজেই মায়ের থেকে ফোনটা চেয়েছিলিস। তারপর তাকে একা ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেলি। নিজের মার চোখে ধুলো দিয়ে তুই জমির কাগজটা চুরি করেছিলিস, আর দাদার কাছে জেদ করে জবরদস্তি নিজের নামে করিয়ে নিলি। সরোজার মার্ডার স্পটের সামনে যে জুতোর ছাপ পাওয়া গিয়েছিল সেটা বিবেকেরই ছিল, কিন্তু তোর ঘরে পিছন দিক দিয়ে গিয়ে তোর ঘরে জানলা অব্দি গিয়েছিল। আমাদের প্রথম দিন থেকে সন্দেহ ছিল যে জুতোটা তো বিবেকেরই ছিল, কিন্তু সেটা পরে তুই এই কাজটা করতে পারিস। কিন্তু প্রথমে বিবেক আর মানসী, আর তারপরে নিজের মায়ের বিরুদ্ধে একটার পর একটা প্রমাণ খাড়া করেছিস, যাতে তোর উপর সন্দেহ আমরা না করি। এখন সবকিছু সত্যি বলবি নাকি পিটিয়ে বার করবো? আমি মেরেছি বৌদিকে। আমি জানতে পেরে গেছিলাম যে দাদা HIV পজিটিভ। ডক্টরের ক্লিনিক থেকে বেরোতে দেখেছিলাম আমি দাদাকে। আমি কি করব রঞ্জনা? ভুল হয়ে গেছে আমার। তার মানে তোমার কারণে বৌদির ওই না, একই। না, আমি তো আজ পর্যন্ত ওকে ছুঁইনি। এই জন্যই তো ও সবসময় আমার উপরে রেগে থাকে। যদি এরকমই চলতে থাকে তাহলে ও আমার সাথে আর সংসার করবে না, আর আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি ভাবলাম বৌদি যদি দাদার এই রোগের কথাটা জানতে পেরে যায় তাহলে ও চুপ করে থাকবে না, আর এই কথাটা যদি সবাই জেনে যেত তাহলে অভিলাষের বাড়ির লোক কিছুতেই আমার সাথে ওর বিয়ে দিত না। আর সেই জন্যই আমি আর দাদা মিলে তখন বৌদিকে সন্দেহ করাতে শুরু করলাম যে ওর স্বামীর জীবনে অন্য কোনো মহিলা আছে, যাতে এই কারণে দাদা বৌদি থেকে আলাদা হয়ে যায়। কিন্তু দাদা যে HIV পজিটিভ সেটা বৌদি একদিন জেনে যায়। এত
বড় কথাটা তুমি আমার কাছে লুকোলে, এর জন্য আমার থেকে পালাতে তুমি, তাই না? আমাকে ক্ষমা করে দাও সরোজা। ক্ষমা করে দেব? আমি আজই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। ডিভোর্স চাই আমার। সরোজা, সরোজা, সরোজা আমার একটা কথা শোনো। সরোজা, সরোজা শোনো না আমার একটা কথা। সরোজা, সরোজা, সরোজা আমার কথাটা শোনো না আগে। দাদার একটা কথাও শুনতে রাজি ছিল না বৌদি। তখন আমি নিজেই ওকে মেরে ফেলবো ভাবলাম, আর জেনে শুনে আমি জামাইবাবুর জুতোটা পরি। দেখো আমার সম্মান নিয়ে টানাটানি করো না, নয়তো নয়তো কি কি করবে? মেরে ফেলবে? মারবে? মেরে ফেলবে আমায়? তো মেরে ফেলো আমায়, মেরে ফেলো, মেরে ফেলো। চুপ করো। এটা তুই কি করলি? তুই আমি আসলে দাদা, তুমি পালিয়ে যাও। মেরে ফেললি? সরোজা, মা দাদাকে দেখে নিয়েছিল, আর যখন মা দাদাকে আত্মসমর্পণ করতে বলল তো তখন দাদা ভয় পেয়ে পালিয়ে গেল। আমিও চাইছিলাম না যে আমার দাদা ভেসে যাক, সেই জন্য আমি অভিলাষের সাহায্য নিয়ে দাদাকে ওই জায়গাটায় রাখি। চলে এসো। তখন আমি দাদার জামা কাপড় পরে ঘর থেকে ওই কাগজটা চুরি করি, যাতে মা এটা সন্দেহ করে যে দাদাই ওই কাগজটা চুরি করে পালিয়ে যায়। কে? রণবীর, রণবীর দাঁড়া। রণবীর দাদার উপর সন্দেহটা শক্ত করার জন্য আমি জোর জবরদস্তি করে ওকে দিয়ে মন্দারকে কল করাই। আর তারপর ওই কাগজগুলো আমার নামে করিয়ে নি। তার মানে তুই মন্দার থেকে ফোন করে রণবীর HIV পজিটিভ সেটা আমাদের জানাতে চেয়েছিস, সেই জন্য তোর মায়ের থেকে ফোন নিয়ে রণবীরকে ওই ডাক্তারের সঙ্গে কথা বলাবি। কিন্তু আমরা অভিলাষের আর তোর মায়ের লোকেশন এক জায়গায় পেয়েছি, তাতে আমরা বুঝতে পেরেছি যে এর মধ্যে অভিলাষেরও কোনো না কোনো সম্বন্ধ আছে। আর তারপর রণবীরকে আমরা হাতে পাই, আর তোর সমস্ত মুখোশ আমরা খুলে ফেললাম। মাথা তো আমার নিচু করা উচিত বাবা। আর এভাবে লজ্জা তুমি দিও না মা। লজ্জায় তো আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। তোর মনের দ্বিধা আমি বুঝতেই পারিনি, আর তোকে সরোজার খুনি ভেবে যা তা কথা বলেছি। না মা, ভুলটা আমি করেছি যে আজ পর্যন্ত তোমাকে সত্যিটা বলার সুযোগ পাইনি। আমি শুধু তোমাকে না, সরোজাকেও আমি ঠকিয়েছি। ক্ষমা করে দাও আমায় মা। দেরি হলেও তোর এই সত্যিটা আমাদের দুজনের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল সব দূর করে দিয়েছে বাবা। আর আমাদের মা ছেলেকে আবার মিলিয়ে দিয়েছে। দেখলি সত্যির জোর। সত্য দৃশ্য যদি আয়নাতে দেখা যায় তাহলে বিপরীত আকার চোখে পড়ে। যদি কোনো মিথ্যে দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা যায় তাহলে সত্যিটা ষড়যন্ত্র মনে হয়, আর সত্যিটা যদি নিশ্চুপ হয়ে থাকে তাহলে মিথ্যেটাই সাড়া ফেলে দেয়।
মানছি সন্ধ্যের সময় আলো থাকে না, কিন্তু আমরা এমন পরিস্থিতি কেন আসতে দেব যে আমাদের সত্যিটা পরীক্ষা করার জন্য তাকে আলো দেখাতে হবে আমাদের? এইচআইভি পজিটিভ হওয়া কোনো অভিশাপ নয়, অন্যান্য রোগের মতোই এটাও একটা রোগ। কিন্তু চিন্তার বিষয় হলো যে আমাদের দেশে আজও এইচআইভি পজিটিভ মানুষকে অন্য দৃষ্টিভঙ্গিতে দেখা হয়। আশ্চর্যের বিষয় হলো যে আজকের যুগে কিছু লেখাপড়া জানা মানুষও এইচআইভি পজিটিভ আক্রান্ত ব্যক্তিকে নিচু নজরে দেখে। রঞ্জনা নিজের এইচআইভি আক্রান্ত দাদাকে এতটা অসহায় করে তুলেছিল যে সে না চাওয়া সত্ত্বেও তার হাতের কাঠের পুতুল হয়ে রয়ে গেল। এইচআইভি এইডস নিয়ে আজও মানুষের মনে অনেক ভুল ধারণা রয়ে গেছে। মানুষ একে ছোঁয়াচে রোগ বলেও মনে করে, এর সম্পর্কে কথা বলতেও দ্বিধা বোধ করে। আজও এই রোগ সম্পর্কে সচেতনতার যথেষ্ট অভাব। রণবীরের মতো না জানি কত মানুষ নিজের এইচআইভি সংক্রমণের সম্পর্কে নিজের পরিবারকেও জানাতে ভয় পায়। কিন্তু কোনো রোগকে লুকিয়ে রাখাটা তার সমাধান নয়। কিন্তু রণবীর সত্যিটা বলার সাহস করে উঠতে পারেনি, আর সরোজাকে বিয়ে করার ভুল করে বসেছিল। আমাদের ভুলের শাস্তি যদি কোনো নির্দোষকে পেতে হয়, তাহলে আমাদের ভুল কোনো অপরাধের থেকে কম নয়। পরে নিজেকে দোষারোপ করাচ্ছে এটা ভালো যে আগে থেকেই আমরা নিজেদের সত্যিটা জানিয়ে দিই, আর যে পরিস্থিতির সামনে আসুক বীরের মতো তার মুখোমুখি হই। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরও একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.